আসসালামু আলাইকুম। গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছে, হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ। এরপর জানিয়ে দিব, এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না বলছে নজরুল ইসলাম খান। এবং জানিয়ে দিব, ভোটের আগে আইনি জালে মান্না, কাকতালীয় নাকি টার্গেট। আরো জানিয়ে দিব, কান ধরে নাকে খত দিয়ে দল ছাড়লেন বিএনপি কর্মী। সর্বশেষ জানিয়ে দিব, কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেওয়া হবে না বলছে বিএনপির ভাইস চেয়ারম্যান পীর সাহেব হযরত মাওলানা মুফতি আল্লামা মির্জা ফখরুল সাহেব। দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন গ্লোবাল বাংলা নিউজে। হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ। রোববার সকাল থেকেই জড়ো হতে শুরু করেন জনতা। এদিন বেলা 11টায় বিক্ষোভ ও অবস্থানের ঘোষণা থাকলেও ঢাকা মহানগর পুলিশের ডিএমপি বিবৃতি ঢাকায় তা পিছিয়ে দুপুর 2টায় নেওয়া হয়। এর আগে গত 12ই ডিসেম্বর দুপুরে পল্টন থানার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন হাদি। জুমার নামাজ শেষে প্রচার চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটর সাইকেলে এসে ফয়সাল করিম মাসুদ ও তার অজ্ঞাত পরিচয় সহযোগী হাদিকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে 15ই ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18ই ডিসেম্বর রাতে তিনি মারা যান। এ ঘটনায় গত 14ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যা চেষ্টার মামলা করেন। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যা চেষ্টা ও বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়। এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না বলছে নজরুল ইসলাম খান। এনসিপি জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত, আদর্শ অনুযায়ী অন্য দলের সঙ্গে জোট করা রাজনৈতিক অধিকার। তবে ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও নির্বাচনে সামাজিক মাধ্যমে এআই এর অপব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এআই এর অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে ইসির জোরালো পদক্ষেপ চায় বিএনপি। ভোটের আগে আইনি জালে মান্না, কাকতালীয় নাকি টার্গেট। ভোটের ঠিক আগ মুহূর্তেই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও খেলাপি ঋণ পূর্ণ তফসিলের চেষ্টার অভিযোগে মামলা, ব্যাংকের কল ব্যাক নোটিশ এবং ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন খারিজ, এই 3 ঘটনা একসঙ্গে সামনে আসায় তার নির্বাচনী এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলমান ঋণ সংক্রান্ত বিষয়গুলো এতদিন আলোচনার বাইরে থাকলেও নির্বাচনের প্রাক্কালে কেন এসব আইনি পদক্ষেপ একযোগে সক্রিয় হলো, এর পেছনে কি থাকতে পারে, সেই কৌতূহলই এখন সাধারণ ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দু। তারা বলছেন, মাহমুদুর রহমান মান্নার ঋণ খেলাপি হওয়া নতুন কিছু নয়, কিন্তু ভোটের ঠিক আগ মুহূর্তেই যে মামলাটি হলো সেটি শুধু ঋণ সংক্রান্ত নয়। অভিযোগটি সরাসরি স্বাক্ষর জালিয়াতি, ভুয়া ভোট রেজুলেশন ও বাংলাদেশ ব্যাংকে বিভ্রান্ত করার মতো গুরুতর অপরাধের, যা তাদের মনে নানা সন্দেহের জন্ম দিচ্ছে। বগুড়া শিবগঞ্জের কিচক বাজারে অবস্থিত
আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড কাগজে কলমে এটি লাভজনক প্রতিষ্ঠান, অথচ এখান থেকেই 38 কোটি টাকার বেশি ঋণ খেলাপি হয়েছে ইসলামী ব্যাংক। এই খেলাপি ঋণ পূর্ণ তফসিলের চেষ্টাকেই কেন্দ্র করে মামলার অভিযোগ বলছে আফাকু কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক ABM নাজমুল কাদের শাহজাহান চৌধুরী ও তার স্ত্রী ইসমত আরা লাইজু গত বছরের 19 আগস্ট যুক্তরাষ্ট্রে চলে যান। দুজনই বর্তমানে পলাতক, অথচ তাদের অনুপস্থিতিতেই 1 ডিসেম্বর একটি বোর্ড সভা দেখানো হয়। ওই সভার রেজুলেশন 38 কোটি টাকার ঋণ খেলাপি ঋণ পূর্ণ তফসিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ, এই রেজুলেশনে পলাতক দম্পতির স্বাক্ষর জাল করা হয়েছে। শুধু তাই নয়, এই ভুয়া কাগজপত্র বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকে জমা দিয়ে পূর্ণ তফসিলের অনুমোদনের আদায়ের চেষ্টা করা হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক বাসিন্দা জানান, যদি সবকিছু এত স্পষ্টভাবে ভুয়া হয় তাহলে এই কাগজপত্র কিভাবে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত পৌঁছালো, কারা চোখ বন্ধ করে গ্রহণ করলো। মামলায় ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আসামি করা হয়েছে, যা ইঙ্গিত দেয় বিষয়টি কোনো ছোটখাটো কারসাজি নয়। মামলার বাদী মিল্লাত হোসেনের দাবি অনুযায়ী এর আগেই আফাকু কোল্ড স্টোরেজ বিক্রির একটি চুক্তি হয় 25 কোটি টাকায় সম্পত্তি বিক্রির কথা, যার মধ্যে 10 কোটি টাকা পরিশোধ করা হয়। বাকি 15 কোটি টাকা ঋণ পরিশোধের সময় দেওয়ার কথা ছিল, কিন্তু সেই চুক্তির পরই মূল খেলাটা ঘুরে যায়। একদিকে ব্যাংক থেকে কলব্যাক নোটিশ 18 ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের চূড়ান্ত হুঁশিয়ারি, অন্যদিকে ঠিক সেই সময় ভুয়া রেজুলেশন তৈরি করে পূর্ণ তফসিলের দৌড়ঝাঁপ। এই দুই লাইনের মাঝেই তৈরি হয় ফৌজদারি মামলা। এর পরের ঘটনা প্রবাহ আরো তাৎপর্যপূর্ণ। ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে করা মান্নার রিট খারিজ করে দেন হাইকোর্ট। ফলাফল একটাই, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। রাষ্ট্রপক্ষ সেটাই স্পষ্ট করে জানায়। অর্থাৎ একই সময়ে 3টি চাপ: 1 ফৌজদারি মামলা, 2 ব্যাংকের আইনি নোটিশ, 3 নির্বাচনী অযোগ্যতা। সবকিছু মিলিয়ে মান্না কার্যত কণ্ঠাসা। রাজনৈতিক পর্যবেক্ষক আমির মাহমুদের মতে, এখানে প্রশ্ন শুধু মান্না নির্দোষ কিনা তা নয়, প্রশ্ন হলো এই মামলা যদি কয়েক মাস আগেও হতো তাহলে কি এর রাজনৈতিক অভিঘাত এতটা হতো? পলাতক অংশীদারদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের, ঋণ খেলাপিও নতুন নয়, কিন্তু ভোটের ঠিক আগে সব আইনি গতি একসঙ্গে সক্রিয় হওয়াকে অনেকেই কাকতালীয় মানতে গেলে কিছুটা অবাক হতে হয়। আরেকটি দিকও চোখে পড়েছে মামলায়। যিনি সবচেয়ে বেশি লাভবান হতে পারেন তিনি হলেন সেই অংশীদাররা যারা বিদেশে পলাতক। সম্পত্তি বিক্রির চুক্তি, ঋণ পূর্ণ তফসিলের চেষ্টা, দায় ঠেলে দেওয়া, সবকিছুর শেষে রাজনৈতিক পরিচয়ধারী একজনই মুখ্য অভিযুক্ত হয়ে দাঁড়ান। দুদক বলছে তারা আদালতের নির্দেশ পেয়েছে এবং ঢাকায় নথিপত্র পাঠানো হয়েছে। তদন্ত শুরু হলে বোঝা যাবে এটি শুধুই একটি আর্থিক জালিয়াতির মামলা নাকি রাজনীতি ও ব্যাংকিং ব্যবস্থার গোপন যোগসাজশের আরেকটি উদাহরণ। কান ধরে নাকে খত দিয়ে দল ছাড়লেন বিএনপি কর্মী। ঝিনাইদহ 4 কালীগঞ্জ সদর আংশিক আসনে রাশেদ খানকে ধানের শীষের মনোনয়ন দেওয়ায় কানে ধরে ও নাকে খত দিয়ে বিএনপি ত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলটির এক স্থানীয় কর্মী। ওই কর্মীর নাম সাকিব হোসেন। তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির কর্মী। গত বৃহস্পতিবার কালীগঞ্জ শহরের সোনালী ব্যাংকের পেছনে ওই কর্মী নাকে খত দিয়ে দল ত্যাগের ঘোষণা দেন। ওই ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব হোসেন নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করেন, পাশাপাশি তিনি বিএনপি সক্রিয় কর্মী। সম্প্রতি ঝিনাইদহ 4 কালীগঞ্জ সদর আংশিক আসনে বিএনপি থেকে গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেয় বিএনপি। এই ঘটনায় কালীগঞ্জের স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে ওঠেন। নাকে খত দেওয়া সাকিব হোসেন বলেন, কালীগঞ্জে বিএনপির 3 জন হ্যাভি ওয়েট প্রার্থী ছিল। তারা দুর্দিনে দলের নেতাকর্মীদের পাশে ছিল, কিন্তু রাশেদ খান বিএনপির কেউ না, কালীগঞ্জের কেউ না। কালীগঞ্জের মানুষ রাশেদ খানকে ভোট দেবে না। ধানের শীষ প্রতীক নিয়ে এলেও তাকে আমরা ভোট দেব না। দল যেহেতু দুর্দিনের নেতাদের মূল্যায়ন করেনি, সেই ক্ষোভ থেকেই আমি নাকে খত দিয়ে বিএনপি ত্যাগ করেছি। সাকিব হোসেন আরো বলেন, দলের হাইকমান্ডকে অনুরোধ করে জানাবো এখনো সময় আছে, এই আসনে দলের দুর্দিনের নেতাদের মূল্যায়ন করা হোক, তা না হলে আমার মতো হাজার হাজার নিবেদিত কর্মী ভোট দেবে না। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, কালীগঞ্জের তৃণমূল বিএনপির নেতা কর্মীরা চরম হতাশায় ডুবে গেছে। দলের দুর্দিনের কাণ্ডারীরা বঞ্চিত হয়েছেন। সাধারণ ভোটাররা ক্ষুব্ধ। তারা কালীগঞ্জবাসীর বিপদে আপদে পাশে থাকা নেতাদের ভোট দিতে চায়। দল
যেহেতু নিবেদিত প্রার্থীদের মূল্যায়ন করেনি, সেহেতু সাধারণ ভোটাররাই তাদের সিদ্ধান্ত নেবে। সাকিবের মতো হাজারো কর্মী আজ ব্যথিত। কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেওয়া হবে না বলছে বিএনপির মহাসচিব। বাংলাদেশের জনপ্রিয় পীর সাহেব হযরতে আল্লামা মির্জা ফখরুল সাহেব বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব, বাংলাদেশের জনপ্রিয় পীর আল্লামা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে এবং আন্দোলন সহ বিভিন্ন মাধ্যমে দেশকে অস্থির করার অপচেষ্টা চলছে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মানব কল্যাণ ট্রেনিং সেন্টারে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভেদ সৃষ্টি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিএনপির মহাসচিব বলেন, তিনি আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করায় বিএনপির লক্ষ্য। মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় এলে খতিব, ইমাম ও মাওলানাদের মাসিক সম্মানী দেওয়া হবে, ধর্মীয় উৎসবে ভাতা প্রদান করা হবে, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে, অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানদের ও মাসিক সম্মানী দেওয়া হবে। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পবিত্র মক্কা শরীফের আরাফাতে রোপণ করা জিয়া গাছ তার একটি নিদর্শন। তিনি আরো বলেন, মির্জা ফখরুল বলেন, গত 17 বছরে দেশের মানুষ জঙ্গি